হ্যালো স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। সোল্লা স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ভিডিও ক্লাসে স্বাগত জানাই। আমি মোহাম্মদ মাসুম বিল্লাহ, প্রভাষক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি। তোমরা যারা একাদশে আছো তাদের জন্য আজ ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের প্রথম পত্র এর পঞ্চম অধ্যায় সম্পর্কে আলোচনা করছি। তোমরা জানো আমরা কলেজ বন্ধের পূর্বে চতুর্থ অধ্যায় উমাইয়া খেলাফত সম্পন্ন করতে পেরেছিলাম। এখন পঞ্চম অধ্যায়, যার শিরোনাম আব্বাসী খেলাফত। তো চলো আমরা আব্বাসী খেলাফতের পরিচয় সম্পর্কে জানি। যেহেতু অনেকদিন পর ক্লাস শুরু করছি, সেক্ষেত্রে ইতিহাসের কিছু শব্দ নাও বুঝতে পারো, আবার বুঝতেও পারো, এই বিশ্বাস আমার আছে। যদি না বুঝো তাহলে আশা করব তোমরা কমেন্টসে জানাবে। তো চলো আমরা আব্বাসী খেলাফত সম্পর্কে জানি। আব্বাসী খেলাফতের পরিচয়। ইতিপূর্বে আমরা যে উমাইয়া খেলাফত সম্পন্ন করেছি, সেই উমাইয়া শাখারই আরেকটি শাখা আব্বাসী খেলাফত না, তা নয়। আব্বাসী খেলাফত হচ্ছে পবিত্র মক্কার কুরাইশ বংশের দুটি শাখার একটি শাখা আব্বাসী খেলাফত, আর অন্য একটি শাখা হচ্ছে উমাইয়া খেলাফত। তো কেন উমাইয়া খেলাফত শাখা হতে যাবে আর কেন আব্বাসী খেলাফত শাখা হতে যাবে? কথা হলো, আব্বাসী একটা বংশের নাম আর উমাইয়া আর একটা বংশের নাম। মূল বংশের নাম হচ্ছে কুরাইশি বংশ, সেই বংশের শাখা হচ্ছে আব্বাসী বংশ আর উমাইয়া বংশ। আজ আমরা আব্বাসী বংশের সম্পর্কে, তাদের শাসক সম্পর্কে, তাদের কর্মকাণ্ড ইতিহাসে তথা ইসলামের ইতিহাসে তথা পৃথিবীর ইতিহাসে তাদের যে অবদান রয়েছে সে সম্পর্কে আলোকপাত করতে যাচ্ছি। উমাইয়া খেলাফতের ধ্বংসস্তূপের উপর আব্বাসী খেলাফতের উত্থান হয়। আমরা জানি ইতিহাসের একটা সময় শেষ হয়, আবার ওই সময়েই আরেকটা সময় শুরু হয়। ঠিক তেমনি সেই সময়টি হচ্ছে 750 খ্রিস্টাব্দে। যেই 750 খ্রিস্টাব্দে ঐতিহাসিক জাবির যুদ্ধ সংঘটিত হয়েছিল, যেই জাবির যুদ্ধের মাধ্যমে উমাইয়া খলিফা দ্বিতীয় মারওয়ানকে পরাজিত করা হয়। অর্থাৎ দ্বিতীয় মারওয়ান হল উমাইয়া খেলাফতের সর্বশেষ খলিফা, যাকে পরাজিত করে আবুল আব্বাস আস-সাফফাহ আব্বাসী বংশের প্রতিষ্ঠা করতে সক্ষম হন। তিনি আবুল আব্বাস আস-সাফফাহ কেন, পরবর্তী কোনো একটা ক্লাসে আমরা জানতে পারব। তাহলে আজ আমরা জানতে পারলাম যে আব্বাসী হচ্ছে মক্কার বিখ্যাত কুরাইশ বংশের হাশেমি শাখা থেকে উৎপত্তি লাভ করেছে, আর অন্য একটি শাখার নাম হচ্ছে উমাইয়া, যা আমরা পূর্বে উমাইয়া খেলাফতের অধ্যায়ে জেনেছি। এবার আব্বাসীদের নামকরণ কীভাবে হলো তা বলছি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতৃব্য অর্থাৎ চাচা, তার নাম আল আব্বাস বিন আব্দুল মুত্তালিব বিন হাশেম। তার নামানুসারেই বা তার নামে ভিত্তি করেই আব্বাসী বংশের নামকরণ করা হয়েছে। আল আব্বাস বিন আব্দুল মুত্তালিব বিন হাশেম। ওনার সহকর্মীগণ বা এই আব্বাসী বংশের ব্যক্তিবর্গগণ সিফফিনের যুদ্ধ, যা 657 খ্রিস্টাব্দের সময় হয়েছিল, এবং পরবর্তীতে 680 খ্রিস্টাব্দে কারবালার মর্মান্তিক হৃদয় বিদারক যুদ্ধ সংঘটিত হয়েছিল, সেই
680 খ্রিস্টাব্দের সময় থেকেই এবং 657 খ্রিস্টাব্দের সময় থেকেই তারা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পক্ষাবলম্বন করেন। আত্মীয়তা দিক থেকে উমাইয়াদের তুলনায় তারা অর্থাৎ আব্বাসীয়গণ তাদের থেকে অর্থাৎ উমাইয়াদের থেকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটতর অর্থাৎ নিকট আত্মীয় হওয়ার কারণে আব্বাসীরা নিজেদেরকে মুসলিম খেলাফতের বৈধ দাবিদার বলে নিজেদেরকে মনে করে। আব্বাসী আন্দোলনের ঘটনা অর্থাৎ আমরা এখন আব্বাসীয় বংশ প্রতিষ্ঠার পিছনে তাদের যে প্রচারণা, তাদের যে আন্দোলন সংগ্রাম সে সম্পর্কে আমরা আলোচনা করব, জানতে পারব। আব্বাসী আন্দোলনের ঘটনা। ইবনে আব্বাস, যার নামে আব্বাসীয় বংশ প্রতিষ্ঠিত হয়েছে, সেই আব্বাসের জ্যেষ্ঠ পুত্র আবদুল্লাহ ও তার অপর 3 ভাই উমাইয়াদের অধার্মিকতা অনৈতিকতার বিরুদ্ধে প্রথম থেকেই সোচ্চার ছিলেন। একই গোত্র থেকে উদ্ভূত বলে ওই ভাইয়েরা সিফিনের যুদ্ধ 657 খ্রিস্টাব্দ, কারবালার যুদ্ধ 680 খ্রিস্টাব্দ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তার বংশধরদের সমর্থন করেন। 735 খ্রিস্টাব্দে আলীর মৃত্যুর পর তার পুত্র মুহাম্মদ পিতার স্থলাভিষিক্ত হন। মুহাম্মদ বিন আলী যোগ্য ও উচ্চাভিলাষী ছিলেন, তাই তিনি আব্বাসী আন্দোলনের প্রধান উদ্যোক্তা ও উমাইয়া বংশের পতন ঘটিয়ে আব্বাসী খেলাফত প্রতিষ্ঠার প্রথম পরিকল্পনাকারী হিসেবে ইতিহাসে পরিচিতি পেয়েছেন। আব্বাসী আন্দোলনের সূচনা মুহাম্মদ বিন আলীই করেছেন, আর তার পূর্বপুরুষরা উমাইয়া বিরোধী মনোভাবকে আন্দোলনে পরিণত করতে সক্ষম হয়েছিল। তিনি মুহাম্মদ বিন আলী ব্যাপক সাংগঠনিক শক্তি ছিল বলে তিনি কৌশলে ঘোষণা করেছেন যে মহানবী তথা ফাতেমি বংশের দাবি প্রতিষ্ঠা করাই আব্বাসী আন্দোলনের মূল উদ্দেশ্য। এই কথা ঘোষণা করে কৌশলে তিনি উমাইয়া বিরোধী সর্বদলীয় জোট গঠন করতে সক্ষম হয়েছিলেন। অর্থাৎ তার এই সর্বদলীয় জোটে কারা কারা ছিলেন তা হলো খারেজি, শিয়া, খোরাসানি, মাওয়ালি ইত্যাদি গোষ্ঠী এই আন্দোলনে অর্থাৎ আব্বাসীদের আন্দোলনের প্রতি অকুণ্ঠ সমর্থন জানায়, যা শেষ পর্যন্ত সফলতা প্রদর্শন করতে সক্ষম হয়েছিল। আমরা একজন ঐতিহাসিকের মন্তব্য এখানে আনতে পারি। তিনি হচ্ছেন ঐতিহাসিক পি.কে. হিট্টি। তিনি খুব সুন্দর কথাই বলেছেন। তিনি বলেছেন, শিয়া, খোরাসানি এবং আব্বাসী শক্তির একত্রীকরণে উমাইয়া বংশের অন্তিম কাল উপস্থিত হয় এবং শেষোক্ত সম্প্রদায় এটি তাদের নিজেদের স্বার্থ সিদ্ধিতে কাজে লাগায়। তো শেষোক্ত সম্প্রদায়কে এখানে শেষোক্ত সম্প্রদায় হলো আব্বাসী বংশ। তারা তাদের নিজেদের স্বার্থসিদ্ধিতে কাজে লাগায়। কীরকম স্বার্থসিদ্ধি? তারা ওই যে প্রথমে বলেছে যে মহানবী তথা ফাতেমি বংশের দাবি প্রতিষ্ঠা করাই আব্বাসী আন্দোলনের মূল উদ্দেশ্য। তারা তাদের এই প্রচারণাকে দায় বা প্রচারকদের দ্বারা সংগঠিত ও নিয়ন্ত্রণ করার জন্য 70 জন প্রধান নেতৃস্থানীয় ব্যক্তি নিয়ে একটি সিনেট গঠন করেন। আবার ওই সিনেটকে পরিচালনার জন্য 12 জন সদস্য বিশিষ্ট, যাদেরকে নকিব বলা হতো, এই 12 সদস্য বিশিষ্ট একটি কাউন্সিল গঠন করা হয়, যার প্রধান ছিলেন স্বয়ং মুহাম্মদ বিন আলী। যার প্রধান ছিলেন স্বয়ং মুহাম্মদ বিন আলী। অতঃপর কালের পরিক্রমায় তিনিও মৃত্যুবরণ করেন 744 খ্রিস্টাব্দে। তবে তার মৃত্যুর আগে তিনি তার 3 পুত্র ইব্রাহিম, আবুল আব্বাস এবং আবু জাফরকে পর্যায়ক্রমে উত্তরাধিকারী মনোনীত করতে সক্ষম হন। এই আন্দোলনের ধারাবাহিকতায় আমরা একজন ব্যক্তিকে পাই, তিনি হচ্ছেন আবু মুসলিম খোরাসানি। এই আবু মুসলিম ছিলেন একজন আরব বংশোদ্ভূত অর্থাৎ আরব জাতি থেকে আসা এক পারসিক মাওয়ালি।
সৈয়দ আমির আলী তার সম্পর্কে খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন। তিনি বলেছেন যে তার অপরিবর্তনীয় শিষ্টাচার ও সৌজন্য শত্রুগণকে অনুরঞ্জিত করত এবং সমর্থন লাভে সহায়তা করত। অন্যপক্ষে তার সৈন্যদল গঠন এবং শাসনকার্য পরিচালনার দক্ষতা সকলের দৃষ্টি আকর্ষণ করত। বস্তুত আবু মুসলিমের বলিষ্ঠ নেতৃত্বের কারণেই খোরাসান উমাইয়া বিরোধী আন্দোলনের কেন্দ্রস্থলে পরিণত হয়। সৈয়দ আমির আলী আবু মুসলিমকে ইতালির রেনেসাঁ যুগের কূটকৌশলী রাজনীতিক মেকিয়াভেলির মতো চতুর বলে অভিহিত করেছেন, আখ্যায়িত করেছেন। 747 খ্রিস্টাব্দের 9 জুন আবু মুসলিম নিজেকে আল হাসিম অর্থ হলো হাসিমিদের রক্ষক বলে ঘোষণা করেন এবং আব্বাসীদের কালো পতাকা, এই কালো পতাকা হচ্ছে কালো, তোমরা পরবর্তীতে জানতে পারবা যে কালো পতাকা হচ্ছে আব্বাসীদের আন্দোলনের একটা চিহ্ন, স্মারক চিহ্ন, যেটাকে ঐতিহাসিকগণ যেটাকে স্মারক বলে আখ্যায়িত করেছেন। এই কালো পতাকা উত্তোলন করে দেন, অর্থাৎ আবু মুসলিম খোরাসানির হাতেই আব্বাসীয়দের প্রথম বিজয়ী পতাকা উত্তোলিত হয় বলে ঐতিহাসিকগণ মন্তব্য করেছেন। ধীরে ধীরে আবু মুসলিমের মাধ্যমে ইরাক দখল করা হয় এবং এই ইরাকের কুফাতেই আবুল আব্বাসকে খলিফা ঘোষণা করা হয়, যিনি 749 খ্রিস্টাব্দের 29 নভেম্বর রোজ শুক্রবার আবুল আব্বাস কৃষ্ণ বস্ত্রে আচ্ছাদিত হন, অর্থাৎ কৃষ্ণ বস্ত্র তিনি পরিধান করেন, গায়ে দেন। তিনি কৃষ্ণ বস্ত্র গায়ে দিয়ে কুফা মসজিদে উপস্থিত হন আর সেখানেই আবু সালমা আল খাল্লাল ওরফে জাফর তাকে খলিফা বলে ঘোষণা করেন। উপস্থিত সকলে তাকে খলিফা হিসেবে সম্মতি জানান এবং আবুল আব্বাস উমাইয়াদের নৃশংসতার প্রতিশোধ গ্রহণের জন্য এক কঠিন শপথ গ্রহণ করেন জনগণের সম্মুখে। ধীরে ধীরে তার এই বজ্রকঠিন শপথ নেওয়ার পরপরই 750 খ্রিস্টাব্দ এসে যায় এবং এই 750 খ্রিস্টাব্দে ঐতিহাসিক জাবের যুদ্ধ সংঘটিত হয় আর এই জাবের যুদ্ধের মাধ্যমে উমাইয়াদের পতন সংঘটিত হয়। উমাইয়াদের পতন হয়েছিল টাইগ্রিস নদী, দজলা নদী অতিক্রম করে জাব নদীর তীরে, অর্থাৎ জাব নদীর তীরে যুদ্ধ হওয়ার কারণে ঐতিহাসিকগণ একে জাবের যুদ্ধ বলে আখ্যায়িত করেছেন। এই যুদ্ধটি হয়েছিল 750 খ্রিস্টাব্দের 25 জানুয়ারি। একরকম বিনা যুদ্ধেই আব্বাসীদের বিজয় নিশ্চিত হয়, অর্থাৎ দেখো 750 খ্রিস্টাব্দে দ্বিতীয় মারওয়ান, অর্থাৎ উমাইয়াদের সর্বশেষ খলিফা দ্বিতীয় মারওয়ান, তিনি তার পুত্রের পরাজয়ের প্রতিশোধ নেওয়ার জন্য 1,20,000 সৈন্যসহ তিনি এই জাব নদীর দিকে অগ্রসর হন আর এই জাব নদীতেই এক প্রকার আব্বাসীগণ তাদেরকে পরাজিত করতে সক্ষম হয়েছিলেন। তারা যখন পরাজিত হয়, অর্থাৎ উমাইয়াগণ যখন পরাজিত হয়, তখন তারা ব্যর্থ হয়ে পলায়নের সময় মারওয়ানকে আটক করা হয়, অর্থাৎ গ্রেফতার করা হয়। মারওয়ানকে গ্রেফতার করার পর তাকে হত্যা করা হয়। এইভাবে অর্থাৎ হত্যা করা হয় হলো 750 খ্রিস্টাব্দের 5ই আগস্ট। তোমাদের 5 আগস্ট বা 750 খ্রিস্টাব্দের এই দিনটি, 750 খ্রিস্টাব্দ এই সালটি মনে রাখতে হবে, কারণ এটা পরীক্ষায় বারবার আসে। তা আজকে আমরা এতটুকু জানলাম প্রথম ক্লাসে যে আল আব্বাস বা আব্বাসীয় খেলাফত বা আব্বাসীদের পরিচয়, তাদের আন্দোলনের ধারাবাহিকতা, আন্দোলনের প্রচার প্রচারণা, কোন কোন ব্যক্তি, যেমন আবু মুসলিম খোরাসানি, যার নাম সকল পরীক্ষায় বারবার আসে, তার সম্পর্কে আমরা জানলাম। তিনি ইরাক দখল করেছেন। অতঃপর কোন দিন আবুল আব্বাস খলিফা ঘোষিত হন, সেটা হচ্ছে রোজ শুক্রবার। কোন তারিখ? 749 খ্রিস্টাব্দের 29 নভেম্বর। এটা কয়েকবারই পরীক্ষায় আসছে। তো আমরা আজকের জন্য এখানেই শেষ। আশা করি তোমাদের কোনো প্রশ্ন আছে, অনেক প্রশ্ন আছে,
তোমরা যদি পড়ো, টেক্সট বইটা যদি পড়ো, তাহলে অনেক প্রশ্ন আমাকে করতে পারবা। আমি অপেক্ষায় থাকবো তোমরা কোন কোন প্রশ্ন করো বা কমেন্টে কী কী আমাকে জানাতে পারো, সেই অপেক্ষায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।